স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহা তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইরানে মার্কিন হামলার পরিকল্পনার অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, সরাসরি হামলায় অংশগ্রহণের বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে ট্রাম্প। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল দ্বন্দ্বে সরাসরি অংশ নিতেও পারে, আবার নাও নিতে পারে। চলমান পরিস্থিতি মোকাবেলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুই দেশের নেতাকে স্থায়ী সমাধানের আহ্বান জানান তিনি। এদিকে চলছে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা। ইরানে আবারও হামলা শুরুর দাবি করেছে তেল আবিব। তবে এসব হামলার লক্ষ্যবস্তু কি এখনো তা জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা। ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের একটি গোপন অস্ত্র ভাবাচ্ছে সামরিক বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের সাইলেন্ট কিলার GBU-57 বাংকার ব্লাস্টার বোমা। একটি মাত্র বোমা ইরানের দুর্ভেদ্য ফোর্ডো পারমাণবিক কেন্দ্রকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এই বিধ্বংসী অস্ত্র মোড় ঘুরিয়ে দিতে পারে ইরান ইসরায়েল যুদ্ধের। পাহাড়ের নিচে কংক্রিট আর ইস্পাতের আবরণে ঘেরা ইরানের গর্ব ফোর্ডো পারমাণবিক কেন্দ্র। কড়া সুরক্ষায় ঘেরা মাটির 90 মিটার গভীরে থাকা এই স্থাপনায় তৈরি হয় ইউরেনিয়াম। তবে সাধারণ বোমায় দুর্ভেদ্য এই পারমাণবিক কেন্দ্রের ক্ষতি করা সম্ভব নয়, যে কারণে ইসরায়েলের একের পর এক হামলার পরও এখনও অক্ষত ফোর্ডো পারমাণবিক কেন্দ্র। তবে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এমন এক অস্ত্র যা বদলে দিতে পারে পুরো যুদ্ধের সমীকরণ। এই অস্ত্রের নাম GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর বম্ব। 13,000 কিলোগ্রামের বেশি ওজনের এই দৈত্যাকার বোমা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার। এটি বিস্ফোরণ ঘটাতে পারে মাটির 60 মিটার গভীরে, পাহাড় ভেদ করে পারমাণবিক কেন্দ্রের সবচেয়ে সুরক্ষিত স্থানে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে এই সাইলেন্ট কিলার। ইসরায়েলের হাতে যেসব বোমা আছে তা ফোর্ডো কেন্দ্রের গভীরে যেতে পারে না, কিন্তু যুক্তরাষ্ট্র এই বাংকার বাস্টার বোমা ব্যবহার করলে মাটির সাথে মিশে যাবে ইরানের পরমাণু স্বপ্ন। তবে এই বোমা এতটাই শক্তিশালী যে একমাত্র যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বম্বার যুদ্ধবিমান দিয়েই এটি বহন করা সম্ভব, যা রাডারে প্রায় অদৃশ্য। অর্থাৎ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই তার বুকে নেমে আসবে এই ভয়ঙ্কর বোমা। ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে GBU-57 সরবরাহের জন্য। সংঘাত যেদিকে যাচ্ছে, বিশ্ব রাজনীতিতে শঙ্কা দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই এই বোমা ব্যবহার করবে? তবে হোয়াইট হাউস এখনও সিদ্ধান্ত নেয়নি, কারণ এর ফলাফল হতে পারে ভয়াবহ। ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে এই বোমা ফেললে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে, আর যুক্তরাষ্ট্র এমনটা করলে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বিশ্বজুড়ে দেখা দেবে কূটনৈতিক সংকট। যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরাসরি ইসরায়েলকে দেয়নি, তবে সংঘাত তীব্র হলে GBU-57 ব্যবহারের পথ খুলে যেতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। এই বোমা ব্যবহার করলে শুধু ইরানের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই যুদ্ধের এক নতুন সূচনা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। সীমানা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন জরুরি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, অতীতে সীমানা নির্ধারণ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন এমনটি না ঘটে সেজন্য ইসিকে সতর্ক থাকতে হবে। ইসির অতিরিক্ত সচিবের দাবি, নির্বাচনের তারিখ হলে 2 মাস আগেই সীমানা নির্ধারণের কাজ শেষ করা সম্ভব হবে। গেল 6 মে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। 12 মে এই সংক্রান্ত গেজেট পায় ইসি। তবে চাহিদা অনুযায়ী আইন সংশোধন না হওয়ায় অধ্যাদেশটি পুনরায় সরকারের কাছে পাঠানোর পরিকল্পনায় নির্বাচন কমিশন। এছাড়া সীমানা নির্ধারণের কাজ কিভাবে শুরু করবে তা নিয়ে চলছে আলোচনা ও চিঠি চালাচালি। এর ফলে ঝুলে আছে 365টি আবেদন।
এই পরিস্থিতিতে বিতর্ক এড়াতে সীমানা নির্ধারণে বিশেষ কমিটি গঠন জরুরি বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান। অতীতে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন অনেক বিতর্কের সম্মুখীন হয়েছে। যেমন 2008 সালের নির্বাচনের আগে যে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, বিএনপি দাবি করছে যে এই পক্ষপাতদুষ্টভাবে সীমানা পুনর্নির্ধারণ করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে নবম জাতীয় সংসদ নির্বাচনে। তো এই একটা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে যদি এই সীমানা পুনর্নির্ধারণ হয়, তাহলে নির্বাচন কমিশন এইরকম বিতর্কের থেকে ঊর্ধ্বে থাকতে পারবে। ইসির অতিরিক্ত সচিব বলছেন, নির্বাচনে 2 মাস আগেই সীমানা নির্ধারণের কাজ শেষ করবেন তারা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমাদের নির্বাচনের জন্য একটা মাননীয় প্রধান উপদেষ্টা সময়সীমা নির্ধারণ করেছিলেন। আমরা সেভাবে কাজ করার জন্য প্রস্তুত। আমরা তফসিল ঘোষণা করব, তার 2 মাস আগে ধরেন যে তফসিল ঘোষণা করবো, 2 মাস তফসিল ঘোষণার কমপক্ষে 1-2 মাস আগেই আমাদের এই সমস্ত কাজগুলো শেষ হয়ে যাবে। জানা গেছে, ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আটকে আছে সীমানা নির্ধারণ সহ প্রাথমিক কিছু কর্মপরিকল্পনা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে করোনা ভাইরাসের যে নতুন ধরন ছড়িয়েছে তাতে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ঝুঁকি সবচেয়ে বেশি। এবারের ধরনকে আগের চেয়ে শক্তিশালী আখ্যা দিয়ে চিকিৎসক বলছেন, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে ফেলার সক্ষমতা রয়েছে ভাইরাসটির। তবে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন করে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালকে। করোনা, ডেঙ্গু সহ নানা রোগের লক্ষণ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালটিতে ভিড় করছেন সাধারণ মানুষ। আমার 4-5 দিন যাবত জ্বর, ঠান্ডা, উইকনেস, প্রেশার লো এবং ঘ্রাণ শক্তি চলে গেছে। আমি টিকেট কাছে করোনা টেস্ট করার জন্য আসছি আর কি। আমার সমস্যা হচ্ছে গত 1 সপ্তাহের বেশি জ্বর, ঠান্ডা, জ্বর যাচ্ছে আসছে। আইসিডিডিআরবির তথ্য মতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল করোনার নতুন দুটি ধরন এক্সএফজি ও এক্সএফসি। এগুলো ওমিক্রন JN1 এর উপশাখা। বিশেষজ্ঞদের মতে করোনার এবারের ধরন সংক্রমণের ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী। এই ভেরিয়েন্টগুলোর যে ধরনের মিউটেশন হয়েছে, এই মিউটেশন হওয়ার ফলে খুব দ্রুত আপনার একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ার একটা সক্ষমতা অর্জন করেছে। প্রাকৃতিকভাবে গত 4-5 বছরে আমরা যখন আক্রান্ত হয়েছি তখন যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে সেটাকে ভেঙে ফেলার মতো একটা সক্ষমতা অর্জন করেছে। যারা বড় ধরনের রোগে আক্রান্ত তাদের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। যারা আক্রান্ত হচ্ছেন মূলত তারা 60 ঊর্ধ্ব বয়সের, যাদের ডায়াবেটিস আছে বা যারা কার্ডিয়াক ফেইলিওর আছে বা হার্টের অন্যান্য কোনো সমস্যা আছে অথবা ফুসফুসের সমস্যা আছে এবং অ্যাজমা থাকতে পারে, এই লোকগুলি মূলত ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এখন কিন্তু আপনার কোভিডে আক্রান্ত। আমাদেরকে এই জনগোষ্ঠীটা সম্পর্কে সচেতন থাকতে হবে। এখন পর্যন্ত করোনায় শনাক্তের হার 13 থেকে 14% মধ্যে রয়েছে। করোনা পরীক্ষার পরিধি আরও বাড়ানো উচিত বলে মনে করেন চিকিৎসক। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকায় প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার বই, আর এগুলো বাধায় শ্রম দিচ্ছে অপরিণত বয়সের অগণিত শিশু। কিন্তু বই তৈরিতে নিয়োজিত এই শিশুরাই পায় না বই পড়ার সুযোগ, জানে না কি লেখা আছে দিস্তা দিস্তা এই কাগজের ভেতর। এমন প্রেক্ষাপটে স্বপ্নের ডানায় ভর করি শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। গাইবান্ধার রাশেদ ইসলাম কাজ করেন পুরান ঢাকার বাংলা বাজারের একটি পুস্তক বাঁধাই কারখানায়। পারিবারিক টানাপোড়েনে স্বপ্নের জবনিকা টেনে নিজ কাঁধে নিয়েছেন সংসারের দায়িত্ব। পড়াশোনা করতে তো ইচ্ছা করে, কিন্তু পরিবারের সমস্যার কারণে আমি এখানে আইছি। আর এখানে কাজ করে আমার যা টাকা উপার্জন হয় তা দিয়ে আমার সংসার চলে। রাশেদ একা নয়, একই জেলার পলাশবাড়ী উপজেলা থেকে আসা রবিউল ইসলামের গল্পটাও একই রকম। মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেও সব ছেড়ে এখন কাজ করেন বাংলা বাজারের আরেকটি কারখানায়। বাড়ি হলে গাইবান্ধা জেলা, আগে মাদ্রাসায় পড়তাম, এখন এখানে কাজ করি। আর পিরোজপুরের রাসেল প্রাথমিকের গণ্ডিতেই থেমে গেছে তার শিক্ষা জীবন। ঢাকায় এসে দিন কাটে বাঁধি শ্রমে। পড়াশোনা করতে ভাই ইচ্ছা করে আর কি, ফ্যামিলির কারণে আর কি পড়াশোনা করা যাচ্ছে না। রাশেদ, রবিউল কিংবা রাসেলের মতো অপরিণত বয়সে শ্রম দেয়া শিশুর সংখ্যা অগণিত। আর্থিক টানাপোড়েনকে দায় দিচ্ছেন কারখানার অন্যান্য শ্রমিকরা। ছোট ছোট যে ছেলেফেলেরা আসে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ভালো একক তো খাওয়াইতে পারে না। বাপ মাও শিকার যে ঢাকা একজনের কাছে বইলে গ্রামে অনেকজন থাকে, তাদের সাথে একজনে দিয়ে দেয় যে আমার পোলাটা নিয়ে যান, কষ্ট করতেছি। পুস্তক বাঁধাই সমিতির নেতারা দিলেন ভিন্ন যুক্তি, বললেন আর্থিক সাহায্য করতেই শিশুদের কাজে নিচ্ছেন তারা।
একটা কর্মসংস্থাও কিন্তু এখানে হচ্ছে। অনেক অনেক জায়গায় কিন্তু এই শিশুদেরকে চাকরি দেয় না, সে কিন্তু লেখাপড়া করে না, সে কিন্তু কোনো কাজ করে না, সে কিন্তু একটা নষ্টের পথে বা খারাপের পথে চলে যাচ্ছে। শিশুদের পড়াশোনার সুযোগ দিতে বিশেষ উদ্যোগেরও আশ্বাস দেন তিনি। কাজের শেষে আমরা এই শিশুদেরকে নিয়ে তাদেরকে একটু লেখাপড়া করব, এরকম একটা স্কুল করার আমরা অলরেডি কাজ চলতেছে আমাদের সমিতি থেকে। আমরা এই কাজগুলো করতেছি, শিশুদেরকে আমরা লেখাপড়া করাবো। শুধু কি বাধাই শিল্প, ঢাকার ছোট বড় অসংখ্য কলকারখানায় এমন শিশু শ্রমের উদাহরণ অগণিত। বিশেষত অনিরাপদ শিশু শ্রমে জড়িয়ে আছেন অনেকে। আতিক মিসবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।